যে সম্পর্ক আপনাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে, ভেতরে ভেতরে অশান্তি সৃষ্টি করছে এবং অসম্মানিত করছে, সেই সম্পর্ক আপনি আপনার জীবন থেকে মুছে ফেলুন। সেই সম্পর্ক হতে পারে বন্ধুত্বের, আত্মীয়ের কিংবা খুব কাছের কেউ, অথবা যাকে আপনি খুব খুব বেশি ভালোবাসেন। প্রচণ্ড তৃষ্ণা পেলে যেমন বিষ পান করা উচিত নয়, জীবনে প্রচণ্ড একাকিত্ব ফিল করলেও যার তার সঙ্গে জীবনে জড়ানো উচিত নয়। তাই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। তেমন মানুষ জীবনে না থাকাই ভালো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকে সকালে আর নাস্তা তৈরি করব না, আজকে নাস্তা বাহির থেকে নিয়ে আসবো। তাই ভাবলাম সকালবেলা উঠে কিচেনটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিই। যদিও এই কাজগুলো প্রতিদিনই করে থাকি, তবে আজকে যেহেতু নাস্তা তৈরি করছি না, তাই একটু ভালো করে নিলাম। গুছিয়ে কাজ করতে গেলে একটু সময় লাগে, এটা সত্যি। আবার আমি গুছিয়ে ছাড়া কাজও করতে পারি না। এলোমেলো কিচেনে আমার কাজ করতে ভালো লাগে না। তাই কিচেনটা প্রথমে পরিষ্কার করে নিলাম, এরপর নিজের জন্য একটু রং চা বসিয়ে দিলাম। বেশ কয়েকদিন পর্যন্ত তো আমার প্রচুর ঠান্ডা, সেটা তো আপনারা কম বেশি অনেকেই জানেন। তাই প্রতিদিনই চেষ্টা করি 2-1 বার করে এই রং চাটা খাওয়ার জন্য। আর এর মধ্যে সব ধরনের মশলা ব্যবহার করেছি, আদা, লং, দারচিনি, এলাচ। এই মশলা দিয়ে চাটা খেলে গলাটা খুব দ্রুত ভালো হয়, আর এছাড়া ঠান্ডার সমস্যাটাও অনেক কেটে যায়। তো এটা কিন্তু আমি একাই বাসায় খেয়ে থাকি, মানে এই মুহূর্তে একাই খাচ্ছি। বাচ্চারা তো রং চা এমনিতেই পছন্দ করে না। আপনাদের ভাইয়া বাসায় থাকলে হয়তো সে মাঝে মাঝে খায়, তো বাচ্চারা একদমই খায় না। তো আমি একটু বেশি করে জাল দিয়েছি, যেন একটু পরে আবার খেতে পারি। নর্মালি আমার কাছে রং চাটাই বেশি ভালো লাগে, আর এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিলে চায়ের কালারটাও অন্যরকম হয়ে যায়, আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো লাগে। এই যে দেখুন চায়ের কালারটা কত সুন্দর এসেছে। তো আমি খুব একটা চিনি ইউজ করি না, এমনিতে আমি সুগার বেশি একটা খাই না। তো চা খেতে খেতে এরই মাঝে কিন্তু আমার ছেলে গিয়ে নিচের থেকে নাস্তা নিয়ে এসেছে। তো বাসার কাছেই আমাদের রেস্টুরেন্ট আছে, মানে ঠিক তেমন একটাও যে উন্নত মানের তাও নয়। তো যা আছে মাশাল্লাহ চলে যায় আর কি। তো এই যে পরোটার ভাজি এনেছে, আর সাথে বাসায় ডিম ভাজি করে নিব। আমার গলার ভয়েস কিন্তু এখনো ঠিক হয়নি, যতটুকু দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। আল্লাহ পাক ভালো জানেন যে কবে ঠিক হবে। আশা করছি ইনশাল্লাহ দ্রুত সেরে যাবে। তো এর জন্য আমি ডক্টরও দেখিয়েছি। আমার গত পর্বের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছে। আপু জানতে চেয়েছে যে আপু আপনার কি থাইরয়েড আছে কিনা, মানে আমার থাইরয়েড আছে কিনা। আপুটি বলেছেন থাইরয়েড থাকলে এই ধরনের সমস্যা হয়। তো আপুকে উদ্দেশ্য করে বলছি, জি আপু, আমার থাইরয়েড রয়েছে। সেটা অল্প নয়, পরিমাণে অনেক বেশি আছে। এতদিন পর্যন্ত প্রতিদিন সকালে 3টা করে থাইরয়েডের ওষুধ নিতে হয়েছে। তো এখন একটু কমিয়ে দিয়েছে, 2টা করে নিচ্ছি। তো সঙ্গে তো অনেক মেডিসিন রয়েছে। তো এরই মধ্যে কিন্তু আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে দুপুরে রান্না করব কচুর ভর্তা। তো সবসময় কচুটা আমরা সেদ্ধ করে সেটা ভেজে নিই। তো আজকে আমি অন্যভাবে একটু ভেজেছি, একদম ড্রাই করে ফেলেছি। ভাবলাম দেখি এভাবে ভাজি করলে কেমন লাগে। তো ভর্তাটা খেতে মাশাল্লাহ অনেক অনেক মজার ছিল। নর্মালি যখন আমরা কচু ভর্তা করি তখন দেখবেন সেটা কিন্তু একদম নরম হয়ে যায়। তো আমার এই কচুর ভর্তাটা করার পরে কিন্তু ওরকম নরম কোনো ভাব হয়নি, কারণ আমি কচুর ভিতরে যে একটা পানি থাকে সেই পানি ভাবটাকে একদম শুকিয়ে নিয়েছি, আর কচুটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, অনেকটা চিপসের মতো হয়ে গেছে। তো এরপর এটাকে আমি ব্লেন্ডার জারেই ব্লেন্ড করে নিব। আমি যে কোনো ভর্তা কিন্তু খুব সহজে ব্লেন্ডারেই করে থাকি, আর আমার এইভাবে ব্লেন্ডার করতেই ভালো লাগে। বলতে পারেন যে শিলপাটায় বাটার ঝামেলা, সেটা তো একটা বিষয় রয়েছে। তাছাড়া ব্লেন্ডারে যদি ঠিকভাবে ব্লেন্ড করা হয়, কোনো প্রকার পানি ইউজ না করে, তাহলে ভর্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো ভর্তা তৈরি করতে করতে এই দিক থেকে আমার কিন্তু মাছ ভাজি করা হয়ে গেছে। ভর্তার সঙ্গে বাইলা মাছ ভুনা করে নিব। আজকের এই বাইলা মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, আর হচ্ছে পেট ভর্তি ডিম ছিল। এখন আমি মাছটা শুধু ভুনা করে নিব, আর সেই সঙ্গে পেঁপে ভাজি করব।
পেঁপে ভাজি বা অনেকে এটাকে ভর্তাও বলতে পারেন। আমি পেঁপেটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আর এরপর হাত দিয়ে এটা চটকেও নিতে পারেন অথবা হালকা শিলপাটায় বেটেও নিতে পারেন, কিংবা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করা যায়। তো আমি বেশিরভাগ সময় এটা হাত দিয়ে চটকে নিই, তবে আজকে একদম ব্লেন্ড করে ফেলেছি। সব কিছু রেডি করে নিয়েছি, কারণ আমি রান্নার আগে সবসময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে তারপরে কাজটা করার জন্য। এমনিতেই আমার এলোমেলোভাবে রান্না করতে ভালো লাগে না, আর রান্নাঘর যদি অপরিষ্কার হয়ে যায় তাহলে তো কথাই নেই। আমি চেষ্টা করি সবসময় রান্নাঘর পরিষ্কার রেখেই রান্নাটা করার জন্য। তো ভিডিওর এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে বলছি, যদি আমার ভিডিওর কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে বা ভিডিওর বিষয়ে কোনো মতামত যদি আপনাদের থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে এরই মধ্যে আমার কিন্তু মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি পেঁপেটা ভাজি করে নিচ্ছি, যে পেঁপেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এই যে দেখুন পেঁপেটা আমি কিভাবে ভাজি করছি। আর এটা সবশেষে করার কারণ হচ্ছে এটা আমি কিন্তু অনেকটা সময় নিয়ে করব। পেঁপেটা এখন আমি চুলায় বসিয়ে রাখবো, এরপর বাসার অন্যান্য কাজ করে নিব। আজকে ভাবলাম বাসার বেসিন এরিয়াটা অনেক দিন পর্যন্ত পরিষ্কার করা হয় না, অনেক নোংরা হয়ে গেছে। আর এটাই আজকে ভালো করে ক্লিন করব। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে নোংরা হয়েছে। প্রতিদিন হয়তো বা বেসিনটা একটু পরিষ্কার করি, কিন্তু বেসিনের সব কিছু কিন্তু আর পরিষ্কার করা হয় না, অনেক নোংরা জমে গেছে। আর এই জায়গাটাতে না প্রচুর নোংরা হয়। প্রতিদিন কিন্তু এইসব জায়গা ডিপ ক্লিন করা সম্ভব হয় না, একটু একটু মুছে দেই, তারপরও কিন্তু পুরোপুরি পরিষ্কার হয় না। তো আজকে একদম পুরো টাইলস সহ সব কিছু ডিপ ক্লিন করবো। আর এখানে আমার এই গাছটার অবস্থা কিন্তু খুব খারাপ। এই যে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু একদম মরে গেছে। হঠাৎ করে গাছটার কি হয়েছে কিছুই বুঝলাম না। তো এই গাছটা আর বেশি দিন বাঁচবে না সেটা বুঝতেই পারছি। আসলে এটার পানিটা চেঞ্জ করা হয়নি অনেকদিন পর্যন্ত। আর নিজে অসুস্থ থাকলে কি হয় সংসার সেটা তো বুঝে নেই। তো এই কাজগুলো করার জন্য না সুস্থ থাকতে হয়। তো অসুস্থ শরীর নিয়েই তো কাজ করে যাচ্ছি। আর এরপরে এই টুকিটাকি কাজগুলো কেমন যেন চোখের আড়ালেই থেকে যায়। তো আমি কিভাবে গ্লাস পরিষ্কার করছি দেখতেই পাচ্ছেন। গ্লাস পরিষ্কার করার জন্য আমি শুধু একটুখানি পেস্ট ব্যবহার করছি। পেস্ট ব্যবহার করে যদি গ্লাস পরিষ্কার করেন এতটা নতুনের মতো হবে আপনি চিন্তাও করতে পারবেন না। অনেক সময় দেখবেন গ্লাসে বা যে কোনো জায়গায় অনেক দাগ পড়ে যায়, আর সেটা কিন্তু সাবান পানিতেও সহজে উঠতে চায় না। আর এটা একদম খুব সহজে উঠে যাবে। আমি ওই একটু পেস্ট দিয়ে কিন্তু সমস্ত এই যে বেসিন এরিয়াটা সব পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমার গ্লাসটা কতটা চকচকে হয়ে গেছে। উপর দিয়ে জাস্ট আমি পানি ছিটিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পরে এটা একদম নতুনের মতো হয়ে যাবে যখন পানিটা শুকিয়ে যাবে। এরপর আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা একটু হলদেটে ভাব হয়ে গেছে। তো বেসিন পরিষ্কার করার জন্য এখানে আমি প্রথমে হচ্ছে 1 চা চামচ পরিমাণ দিয়েছি ডিটারজেন্ট পাউডার, আর সেই সঙ্গে দিয়েছি বেকিং সোডা 1 চা চামচ পরিমাণ। এরপর সেটাকে আমি ভালো করে সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়েছি। আর এখন আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। সমস্ত জায়গায় হাতের ইউজ না করলে এটা কিন্তু লাগানো সম্ভব না। আর আমি কিন্তু এই কাজটা করার আগে হাতে একটা পলিথিন ব্যবহার করেছি। যেহেতু বাসায় এই মুহূর্তে হ্যান্ড গ্লাভস ছিল না, তাই আমি পলিথিনটা ইউজ করেছি। এই ধরনের কাজ করতে গেলে কিন্তু আমাদের কাছে এমনিতেই ভালো লাগে না, তার মধ্যে খালি হাতে তো প্রশ্নই আসে না। আর এরপর আমি এর মধ্যে কিন্তু একটা লেবু নিয়ে সেটা চিপড়ে রসটা দিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে খোসাটা কিন্তু আমি ফেলে দিইনি, খোসাটাও রেখে দিয়েছি। এই খোসাটা দিয়ে আমি সমস্ত বেসিনটা আবার ভালো করে মেজে নিব। আর এরপর আমি একটা তারের মাজনি নিয়েছি। এই মাজনিটা আমার সবসময় এখানেই থাকে, এটা শুধুমাত্র বেসিন পরিষ্কার করার জন্যই। যতটা সম্ভব আমি কিন্তু এটা মেজে নিয়েছি হালকাভাবে। এমনিতেই তো শরীর ভালো না প্রথমেই বলেছি, তাই খুব একটা ঘষা মাজা করিনি। তবুও দেখুন মাশাল্লাহ অনেক পরিষ্কার হয়েছে। মানে আমি এতটা পরিষ্কার হবে সেটা কিন্তু আমি নিজেও আশা করিনি। কাজ করতে করতে কয়েকজন আপুর কমেন্টে রিপ্লাই দিয়ে নিচ্ছি। এমডি শরীফা আইডি থেকে আপু লিখেছেন, আপু কেমন আছো, খুব মনে পড়ে তোমায়। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আপনাদেরকে আমার সব সময় অনেক অনেক বেশি মনে পড়ে, আর আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও তৈরি করা।
কারণ আমি জানি আমি ভিডিও শেয়ার করলে আমার প্রিয় আপুরা কমেন্ট করবে, তারা আমার খোঁজ খবর নেবে। আর বলতে পারেন এটাই হচ্ছে আপনাদের সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম। আর সেই কারণেই কিন্তু আমি ভিডিও শেয়ার করি। তো আপু, আপনি সবসময় ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় ভিডিও তৈরি করা বা ভিডিও শেয়ার করা কোনোটাতেই কিন্তু মন বসে না, ইচ্ছেও করে না। ভেতরে ভেতরে মনটা গুমড়ে কাঁদে, আর কেমন যেন একটা ভয় কাজ করে। আর কত রক্ত ঝরবে, কত বাচ্চার প্রাণ যাবে, কত মায়ের বুক খালি হবে, এসব ভাবতেই দু চোখ বেয়ে পানি চলে আসে। প্রতিদিনই আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। দেশের পরিস্থিতি যেন খুব দ্রুত স্বাভাবিক হয়ে যায়। খাদিজা আইডি থেকে আমার প্রিয় আপুটি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আপু আরও লিখেছেন, কয়েকদিন হলো অন্য কোনো ভিডিও দেখতে একদমই মন চায় না। মনের মধ্যে চলছে শুধু হাহাকার, কত কত মায়েদের বুক খালি হচ্ছে। খুবই ব্যথিত মন, ভালো লাগে না কিছুই। আপু, আপনার মতো আমারও একই অবস্থা। কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজেই কিন্তু মন বসে না। তারপর কি করব, যেহেতু বেঁচে আছি, জীবন চলার জন্য তো চলতে হবে। ইনশাল্লাহ আল্লাহ পাক সব কিছু ঠিক করে দেবেন। আল্লাহর কাছে নামাজের বিছানায় বসে দোয়া করুন। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, তিনি নিশ্চয়ই আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি দেবেন। আল্লাহর কাছে এই মুহূর্তে একটাই চাওয়া, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো সন্তানের রক্তে যেন রাজপথ লাল না হয়। সবাই এই দোয়াটুকু করুন। আমরা কিছু করতে পারি আর না পারি, আল্লাহর কাছে এই প্রার্থনা করতে পারি। কথা বলতে বলতে আমি কিন্তু কিচেন এরিয়া পরিষ্কার করে নিয়েছি, আর দুপুরের সব কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এখন হচ্ছে বিকেলের জন্য নাস্তা রেডি করছি। বাসায় বসে থাকলে বাচ্চারা দেখবেন অনেক বেশি বায়না ধরে, তো আমার অবস্থা হয়েছে সেরকম। শারীরিক অবস্থা ভালো না, তারপর বাচ্চাদের বায়না শেষ নেই। তো বাচ্চাদের বায়না মেটাতেই আজকে একটু চিকেন ফ্রাই করে নিয়েছি, মানে যতটা সিম্পলভাবে তৈরি করা যায়। মাংসগুলো আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমি এগুলোতে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এর গায়ে কোটিংটা হয়েছে। আর একটু সময় নিয়ে যদি এটা কোট করতাম তাহলে কিন্তু আরো সুন্দরভাবে কোটিং হতো। আর এই দিক থেকে ফ্রান্স ফ্রাইয়ের জন্য আমি কিছু আলু হালকা গরম পানির মধ্যে ভাপ দিয়ে নিচ্ছি। মূলত ফ্রান্স ফ্রাই তৈরি করলে এভাবেই কিন্তু করতে হয়। তবে ফ্রান্স ফ্রাইটা এভাবে আগে করে তারপর কিছু সময় কিন্তু ঠান্ডা করে রেখে দিতে হয়। তো আমার হাতে যেহেতু সময় নেই, আমি জাস্ট একটু সিদ্ধ করে তারপরে হচ্ছে এটা নামিয়ে নিচ্ছি, পানিটা ঝরিয়ে তারপর ভালো করে এটা ঠান্ডা করে নিব পানির মধ্যেই। আর এরপর মশলা মাখিয়ে নিব। চিকেন ফ্রাই ভাজি বসিয়েছিলাম লাইনের গ্যাসে, কিন্তু সেটা একদম জিরোতে চলে গেছে, কোনো গ্যাসই আসছে না। তো এখন আবার সিলিন্ডারে বসিয়ে দিয়েছি। চিকেন ফ্রাইটা হতে একটু সময় লাগবে, তো ততক্ষণে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু একদম ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এর ভিতরে কিন্তু কোনো পানি থাকা চলবে না। তাই মশলাটা আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্ট্রেনারের মধ্যেই মাখিয়ে নিচ্ছি। এভাবে ফ্রান্স ফ্রাই করলে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। এছাড়াও কিন্তু আমি আরেকটা পদ্ধতিতে ফ্রান্স ফ্রাই তৈরি করি, এটা এর আগে আমি সেটা দেখিয়েছিলাম, আমি আবারও পরবর্তীতে দেখিয়ে দেব। তো মশলা মাখিয়ে এদিক থেকে আমি আলুগুলো রেখে দিয়েছি। এখন চিকেন ফ্রাইটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি সবসময় চিকেন ফ্রাইটা একটু সময় নিয়ে ভাজি করি, যেন ভেতর পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে যায়। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, পৃথিবীর সমস্ত মানুষ কোন ভাষায় কথা বলেন? ধাঁধার সঠিক উত্তর ছিল মাতৃভাষা। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে বেসিক বাংলা খাবার। আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এছাড়াও আপু কমেন্টে লিখেছেন, আপু আমি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর দিয়েছিলাম, কিন্তু আপনি তো ঠিক করে দেখেন নাই। আপনি বলেছেন যে কেউই সঠিক উত্তর দিতে পারেনি, এবং আজকের পর্বে ধাঁধার উত্তর মাতৃভাষা। যাই হোক আপু, ভুল তো মানুষ মাত্র হতেই পারে, হয়তোবা আমার সামনে থেকে কমেন্টটা কোনো কারণে সরে গেছে বা ওটা ডিলিট হয়ে গেছে, যে কারণে আমি দেখতে পাইনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এরই মধ্যে আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো যেহেতু মানুষ অল্প, তাই অল্প করেই ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে ফ্রান্স ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। এটাও ভাজতে একটু সময় লাগবে। যে কোনো জিনিস একদম হালকা আছে যদি একটু সময় নিয়ে ভাজা যায়, তাহলে সেটা দেখতে এবং খেতে দুদিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। যে খাবার দেখতে লোভনীয় হয় না, সে খাবার কিন্তু খেতেও ভালো লাগে না। ভালো না লাগার কারণ হচ্ছে আমাদের রুচিতে আসে না। গত কয়েকদিন পর্যন্ত আমার সাথে অদ্ভুত কিছু কাহিনী হচ্ছে। হয়তোবা ভাববেন এটা আবার কেমন বিষয়।
আজকে হয়তো ডিটেলস আপনাদেরকে কিছু বলবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এমনিতেও ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভৌতিক কিছু কাহিনী ঘটছে আমার সঙ্গে, চেষ্টা করব আগামী পর্বে সেই কাহিনীগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তাই অবশ্যই আগামী পর্বে ভিডিওটা কিন্তু মিস করবেন না। আর কেন এইসব হচ্ছে বা কী কারণে হচ্ছে, যদি আপনাদের কাছে সমাধান থাকে সেটাও কিন্তু আগামী পর্বে আপনারাই দিবেন। তো এই যে দেখুন, কথা বলতে বলতে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কি এমন জিনিস যেটা হাতে থাকে, পায়ে থাকে, কিন্তু জিভে থাকে না? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো দেখতে দেখতে আমি কিন্তু আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো এরই মধ্যে আমার সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটা এখন গরম গরম পরিবেশন করতে হবে টমেটো কেচাপ অথবা আপনার পছন্দের যে কোনো সস দিয়ে। তো আমি এখানে টমেটো সসটাই ব্যবহার করেছি। খুব বেশি কিছু আয়োজন করতে ইচ্ছে করলো না, এমনিতেই ভালো লাগছে না। সারাদিন কাজ করার পর বিকেলে নাস্তা তৈরি করতে গেলে আমার কাছে কিন্তু একদম বোরিং লাগে। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।